দীপেন বাবু এবং মেঘা দেবীর দুই ছেলে, মনোজ এবং সুরজ। বড় ছেলে মনোজ অনিন্দিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। অনিন্দিতাকে দেখে সবাই খুবই খুশি হয়। দীপেন বাবু বলেন, মেঘা, বৌমার গৃহপ্রবেশে তাড়াতাড়ি ব্যবস্থা করো। কখন থেকে বৌমা বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এসে গেছি। আসলে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে গৃহপ্রবেশটা করাবো। এই বিয়েটা তো আচার অনুষ্ঠান মেনে হয়নি, তাই সেরকম ভাবে গৃহপ্রবেশটাও হবে না। আরে বাবা, মন্দিরে বিয়ে হয়েছে বলে তুমি অনুষ্ঠান করবে না? এখন ওসব কথা না ভেবে বৌমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো, বাকিটা পরে দেখা যাবে। হেমা, তুমি তাড়াতাড়ি বৌমাকে আনার ব্যবস্থা করো। দেখো বৌমা কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ রে বাবা, করছি তো। এসো বৌমা, এবার বাড়ির ভেতরে এসো। আমার ছেলের পছন্দ একেবারে খাসা। আজ থেকে তুমি আমার বাড়ির লক্ষ্মী। দেখো, এবার থেকে তোমার কিন্তু দায়িত্ব অনেক কমে গেল। বৌমাকে এবার থেকে বাড়ির চাবি আর দায়িত্ব দিয়ে দাও। আজ থেকে ওই সবকিছু সামলাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। এই নাও বৌমা, এই হলো আমাদের বাড়ির চাবি। আজ থেকে আমি সব দায়িত্ব তোমাকে দিলাম। সংসারটাকে সাজিয়ে গুজিয়ে রেখো, কেমন? শাশুড়ির কথা শুনে অনিন্দিতার চোখে জল চলে আসে এবং সে বলে, মা, আপনি আমাকে এত বড় দায়িত্ব দিয়ে দিচ্ছেন, আমি কি এই দায়িত্ব পালন করতে পারবো? পারবে না মানে? যখন তুমি আমার বাড়ির বৌমা হয়েছো, তোমাকে তো পারতেই হবে। আর কোনো কিছু হলে আমি তো আছি। আমাকে নিজের মায়ের মতো মনে করবে, একদম চিন্তা করবে না। শাশুড়ির কথায় অনিন্দিতা একেবারে গলে জল হয়ে যায়। এভাবে লাভ ম্যারেজ করে যে এত ভালো শাশুড়ি পাওয়া যায় তা সে কল্পনা করতে পারে না। রাতের বেলা মনোজ অনিন্দিতাকে বলে, কি গো, তুমি তো খুব ভয় পেয়েছিলে যে বলছিলে মা তোমাকে মেনে নেবে কিনা। এখন কি মনে হচ্ছে? সত্যি বলতে আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আজকালকার যুগে অ্যারেঞ্জ ম্যারেজ করেও এত ভালো শ্বশুর বাড়ি আর এত সরল শাশুড়ি পাওয়াই যায় না। সেখানে আমরা লাভ ম্যারেজ করেছি, ভাবতে পারছো? আমার কপাল যে এত ভালো আমি তো আগে জানতাম না। তোমার কপালে যখন আমি আছি, সবকিছু তাহলে তোমার ভালোই হবে। এ নিয়ে আর চিন্তা তুমি করো না। হা হা হা। পরের দিন সকালবেলা অনিন্দিতা রান্নাঘরে রান্না করতে যায়। তখন তার শাশুড়ি এসে বলে, কি ব্যাপার বৌমা, আজকে তোমার প্রথম দিন আর তুমি এত দেরিতে ঘুম থেকে উঠেছো? জানো না আজ সকালে সবাইকে রান্না করে খাওয়াতে হবে? মা, আসলে আমি অনেকক্ষণ আগেই উঠেছি, কিন্তু কি করব না করব কিছু বুঝতে পারছিলাম না। আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করার সময় তো কি করবে না করবে ভালোই বুঝতে পেরেছিলে, এখন কিছু বুঝতে পারছো না মানে? শাশুড়ির এরকম কথাতে অনিন্দিতা একেবারে চমকে ওঠে। কাল রাতে যে শাশুড়ি তাকে এত ভালো ভালো কথা বলছিল, হঠাৎ আজকে সেই শাশুড়িরই যে এই রূপ সে দেখতে পাবে সে কল্পনাও করতে পারেনি। মা, আপনি এভাবে বলছেন কেন? মানে? তোমাকে আমি আর মানে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি সবার জন্য ব্রেকফাস্ট করো। আর শোনো, আধ ঘন্টার মধ্যে যেন খাবার টেবিলে পৌঁছে যায়, না হলে না তোমার ভাগ্যে খারাপই আছে। এমন সময় সুরজ রান্নাঘরে এসে বলে, কি রান্না করেছো? আজকে কিন্তু আমার পেটটা ভরা আছে। আরে আজকে বৌমা রান্না করেছে নাকি? তাহলে তো আমি আজকে পেট ভরে খাবো। আরে দেখ না বাবা, আমি সেই কখন থেকে বলছি আজকে তোমার প্রথম দিন, তোমাকে এত কিছু রান্না করতে হবে না। কিন্তু ও তো জেদ করে বসে আছে, সবার জন্য ভালো মন্দ রান্না করে তবেই ও ছাড়বে। এ তো ভালো কথা মা, বৌমা যখন নিজে রান্না করবে বলছে তাহলে তুমি বাধা দিচ্ছ কেন? তুমি এখন চলে এসো, বৌমাকে শান্তি করে রান্না করতে দাও। এভাবে যদি সবসময় তার মাথার কাছে দাঁড়িয়ে থাকো তাহলে সে রান্না করবে কেমন করে? এই বলে সুরজ তার মাকে সেখান থেকে নিয়ে চলে যায়। শাশুড়ির এরকম পরিবর্তন দেখে মেঘার মাথা ঘুরে যায়। এই কিছুক্ষণ আগেই তিনি তার সঙ্গে এরকম ব্যবহার করছিলেন, আর সুরজের সামনে আবার আরেক রকম হয়ে গেল। এসব কথা ভাবতে ভাবতে সে রান্না বান্না শেষ করে। খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখার পর সে সবাইকে খেতে দেয়। অনিন্দিতার হাতে রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করে। আরে বাহ বৌমা, তোমার হাতের রান্না তো অসাধারণ। আমি তো প্রথম ভেবেছিলাম এটা মাংসের কোরমা, এখন দেখছি এটা এঁচড়ের তরকারি। সেই তো, পনিরের তরকারিটাও বেশ ভালো হয়েছে। আমরা রেস্টুরেন্টে এত ভালো কখনো খাবার খাইনি। মা, এগুলো খেয়ে দেখো তোমার বৌমা কেমন টেস্টি রান্না করেছে। টেস্টি রান্না করবে না মানে? বৌমাটা কার দেখতে হবে তো। আচ্ছা, এখন তোমার বৌমা ভালো রান্না করেছে বলে তোমার বৌমা হয়ে গেল। ওই আমাদের কখনো এত ভালো বলনি। একদমই তাই, তোরা কেউ আমার বৌমার মতো হতে পারবি না। ছেলেদের কাছে শাশুড়ির আবার রূপের পরিবর্তন দেখে অনিন্দিতা অদ্ভুত দৃষ্টিতে তার শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। খাওয়া দাওয়া করে তারা সবাই অফিসে চলে যায়। তখন মেঘা দেবী অনিন্দিতাকে বলেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন শুনি? যাও, এগুলো নিয়ে ঘরের ভেতরে রেখে এসো। আর শোনো,
এই ধরনের খাবার আর দ্বিতীয়বার রান্না করবে না। এসব খাবার খেতে না আমার একদম ভালো লাগে না। আমার জন্য দই চিড়ে মাখিয়ে নিয়ে এসো, যাও। কিন্তু মা, এই তো আপনি কিছুক্ষণ আগে আমার প্রশংসা করছিলেন, এখন বলছেন এই খাবারগুলো আপনার খেতে ভালো লাগে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝে তোমার লাভও নেই, যেটা বলেছি সেটা করো। আমার ছেলে তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে, তাই আমাকে তোমার সবকিছু সহ্য করতে হচ্ছে। তা না হলে তোমাকে আমি এই মুহূর্তে এই বাড়িতে থাকতে দিতাম না। শাশুড়ির এই কথাটা শুনে অনিন্দিতার কাছে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যায়, কিন্তু তার কাছে ব্যাপার পরিষ্কার হলেও তার কিছু করার ছিল না, কারণ মেঘাদেবী বাড়ির অন্যান্য সদস্যদের সামনে সব সময় অনিন্দিতাকে সাপোর্ট করতেন এবং প্রতিটা কাজে তাকে প্রশংসা করতেন। তাই সবাই ভেবে নিয়েছিল যে মেঘাদেবী অনিন্দিতাকে খুবই ভালোবাসেন। কয়েকদিন পর মেঘাদেবী অনিন্দিতাকে কাপড় কাচতে বলে। মা, এখন তো বিকেল হয়ে গেছে, এখন কাপড়গুলো শুকনো হবে না। তাছাড়া আমি এই মাত্র ভাত খেলাম, শরীরটাও খুব ক্লান্ত লাগছে। আমি কাল সকাল সকাল কাপড়গুলো কেচে দেব। শরীর ক্লান্ত লাগছে বলে কি তুমি ঘরে গিয়ে ঘুমাবে? বেশি না বকে না, চুপচাপ কাপড়গুলো কেচে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আপনি একটু ওয়াশিং মেশিনটা চালিয়ে দিন না, আমি সবকিছু কেচে নিচ্ছি। ওয়াশিং মেশিন মানে? এই সমস্ত কাপড় তুমি মেশিনে দেবে নাকি? তোমার তো শখ কম নয়, সবকিছু হাতে কাচো। কিন্তু মা, এখানে তো অনেক কাপড় চোপড় রয়েছে, এত আমি একসঙ্গে কি করে করব? এই শোনো, একটা বাহানা করলে না আমি তোমাকে এক্ষুনি ঘর থেকে তাড়িয়ে দেব। চুপ করে কাজগুলো করো। এরপর অনিন্দিতা কাপড়গুলো নিয়ে কাচতে থাকে। কাপড় কাচতে কাচতে সন্ধ্যা হয়ে যায়। এমন সময় সবাই বাড়িতে ফিরে আসে। মনোজ অনিন্দিতাকে দেখে বলে, এ কি, তুমি এত সন্ধ্যাবেলায় কাপড় কাচ্ছ কেন? তোমার মাথা ঠিক আছে? আরে বাবা, আর বলিস না, এই মেয়েটাকে নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে এবার। আমি এত করে বললাম এখন এসব করতে হবে না, সেই জোর করে নিয়ে বসলো জানিস। আমি বললাম যে আমি মেশিনটা চালিয়ে দিচ্ছি, তুমি ওখানে কেচে নাও। ও বলে না, এইসব কাপড় হাতে করে না কাচলে পরিষ্কার হবে না। ও এত জেদ করলে আমি আর কি করব বলতো? একদম আমার কথা শুনছে না। তুই একটু বুঝিয়ে বল, দেখ কি বলে। এসব কি অনিন্দিতা? মা তোমাকে কোনো কথা বলে তুমি শোনো না কেন? তোমাকে এখন আর কাপড় কাচতে হবে না। উঠে গিয়ে হাত মুখ ধুয়ে বসো, আর একদম কিছু কাজ করবে না তো। তোমরা গিয়ে বসো, আমি চা করে আনছি। আচ্ছা, আমার কথা কি তোমার কানে যায় না? দেখলি তো বাবা, তোদের সামনে কেমন আমাকে অমান্য করছে। এক্ষুনি বললাম যে আমি সব করব, তাও নিজে চলে যাচ্ছে। তাই তো অনিন্দিতা, তুমি মায়ের কথা শোনো। তোমাকে এখানে তো বসতে বললো, তুমি চুপ করে এখানে বসো। তুমি আর আজকে রান্নাঘরে যাবে না, আজকে রান্না বান্না সব আমি করব। তুমি আরাম করে বসে একটু চা খাও, বুঝলে? শাশুড়ির এরকম বারবার রং পাল্টানো অনিন্দিতাকে চিন্তিত করে তুলেছিল। এরপর আবার কিছুদিন কাটে। মেঘাদেবী অনিন্দিতাকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছিলেন। ঘর মুছতে মুছতে অনিন্দিতা বলে, মা, এটা নিয়ে তিনবার ঘর মোছা হলো, এবার আমি আর পারছি না, আমার কোমরে খুব ব্যথা করছে। পারছি না মানেটা কি? তোমার মা কি শুধু তোমাকে বসে বসে খেতে শিখিয়েছে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? এমন সময় প্রতিবেশী নীলিমা দেবী আসেন। কি গো দিদি, কি করছো? নতুন বৌমা বুঝি ঘর মুছছে? বাহ, বৌমা তো খুব ভালোই ঘর মোছে গো। ভালো নাকি সেটা আমি জানি গো, এতক্ষণ আমাকে দিয়ে মোছাচ্ছিল, তোমাকে দেখতে পেয়েই অমনি বসে পড়লো। আমার কপালই খারাপ গো, যে আমি এরকম একটা বৌমা পেয়েছি। মানে কি গো? সবাই তো বলছিল তোমার বৌমা নাকি খুব ভালো। ভালো নাকি দেখেছে? সবার কাছে ওরকম ভালো সেজে থাকে। দেখো না, ছেলেরা সব অফিসে গেছে আর আমাকে দিয়ে ঘর মুছাচ্ছে। আর এখন যখন দেখলো তুমি আসছো, অমনি আমার হাত থেকে কাপড়টা নিয়ে মেঝেতে বসে পড়লো। ও বাবা, তোমার বইয়ের মুখ দেখলে তো খুব সাদা সরল বলেই মনে হয় গো। ভিতরে ভিতরে যে এত চালাক তা তো দেখে বোঝাই যায় না। ছেলের পছন্দ আমি আর কি বলবো বলো? এত করে বলেছিলাম একটা সাদা সরল মেয়েকে বিয়ে করে আন, ছেলে আমার ফেসে গেছে। আমার কথা কি আর ওদের ভালো লাগে? সবই কপাল। সত্যি গো, এসব শুনলে না বড্ড খারাপ লাগে। বাবা মা সারা জীবন কষ্ট করে ছেলেদেরকে মানুষ করে, আর ছেলেরা বাবা মাকে শেষ জীবনে এত কষ্ট দেয়। তুমি কষ্ট পেও না গো দিদি, দেখবে ঈশ্বর তোমার এই কষ্টের মূল্য এক না একদিন ঠিক দেবে। এভাবেই মেঘাদেবী অনিন্দিতাকে প্রতিবেশী নীলিমা দেবীর সামনে একটা ভিলেনের মতো ক্যারেক্টারে পরিণত করে। অনিন্দিতা কি বলবে না বলবে কিছুই বুঝতে পারছিল না। সে জানতো এখানে প্রতিবাদ করা মানে দেওয়ালে মাথা ঠোকার সমান, কারণ তার শাশুড়ি এরকম হতেই দেবে না। বেশ কয়েক মাস এরকম ভাবেই চলতে থাকে। এরপর মেঘাদেবীর ছোট ছেলে সুরজের বিয়ে হয়ে যায়। এবারের বউ মেঘাদেবী নিজে পছন্দ করে আনেন আর বলেন, বৌমা হলে এরকম হওয়াই ভালো, যেমন দেখতে সুন্দর
তেমন বড় ঘরের মেয়ে। এই এতদিন পর আমার মনের ইচ্ছেটা পূরণ হলো। যাই বলো মা, তোমার বৌমা ভাগ্য কিন্তু খুব ভালো। বড় বৌমা যেমন সাদা সরল, তোমার ছোট বৌমাও তেমন হয়েছে। দুজনের মধ্যে ভালো বন্ড হয়েছে, তুমি দেখো। হবে না মানে? আমার বড় বৌমা অনেক বুদ্ধিমতী, ও ছোট বৌমাকে পুরো নিজের মতো করে নেবে, দেখবি। আর আমি তো এটাই চাই যে দুজনে যেন মিলেমিশে সুখে শান্তিতে থাকে, তবেই তো আমার ভালো লাগবে। এইবারে অনিন্দিতা একটু খুশি হয়। সে মনে মনে ভাবে যে যাই হোক, তার শাশুড়ি অন্তত তার ছোট জায়ের সামনে তাকে সম্মান দিচ্ছে। কিন্তু অনিন্দিতা বুঝতে পারে না যে এই সব কিছু মাত্র কয়েক মুহূর্তের জন্য। পরের দিন সবাই অফিস চলে যাবার পর মেঘা দেবী তার ছোট বৌমাকে সামনে বসিয়ে বলেন, বৌমা, এখানে এসে বসো, আমি বড় বৌমাকে দিয়ে চা আনাচ্ছি। এই বলে মেঘা দেবী বড় বৌমাকে দিয়ে চা আনায়। দেবস্মিতাকে দেখে অনিন্দিতা বলে, আরে তুমি এখানে বসে আছো? ও, আমি তো তোমাকে খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম। চলো না গো, ছাদে আচার শুকনো করতে দিয়ে আসি, তারপর একসাথে কাপড়গুলোকে কেচে নেব। হ্যাঁ দিদি চলো। আরে আরে, তুমি কোথায় যাচ্ছ? আর বড় বৌমা, তুমি ছোট বৌমাকে দিয়ে সব কাজ করাবে নাকি? ও কি বাড়ির চাকর নাকি? এ মা, এ আপনি কি বলছেন মা? ও তো এ বাড়িরই বউ, চাকর হতে যাবে কেন? আমি তোমাকে একটু কাজের জন্য সাহায্য করতে ডেকেছিলাম। ও এখন কোথাও যাবে না, তুমি যাও গিয়ে কাজ করো তো। আর শোনো, বারবার এখানে এসে আমাদেরকে বিরক্ত করবে না। ছোট বৌমা, তুমি ওর কথায় কান দিও না, ও নিজেই কাজ করে নেবে। শাশুড়ির কথা শুনে অনিন্দিতা কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে যায়। কারণ তার ছোট জায়ের সামনে তাকে এভাবে বললে তার আত্মসম্মান একটু লাগে। অনিন্দিতা চলে যাবার পর দেবস্মিতা তার শাশুড়িকে বলে, না মা, বাড়িতে অনেক কাজ আছে, বৌদি একা সব পারবে না। আমি গিয়ে কাজগুলো করে নি, তারপর একসঙ্গে বসবো, কেমন? আরে ছাড়ো তো, তোমাকে কিছু করতে হবে না, সব বড় বৌমা দেখে নেবে। এমনিতে ওর এইসব অভ্যেস আছে। আমরা দুজনেই বাড়ির বৌমা, একজনের অভ্যাস আছে বলে আর একজন তো বসে থাকতে পারে না। আমি আসছি, দাঁড়ান। রান্নাঘরে এসে দেবস্মিতা অনিন্দিতাকে বলে, আচ্ছা দিদি, মা তোমার সঙ্গে এরকম ব্যবহার করে, তুমি কিছু বলতে পারো না? আমি কি বলবো বলো, এখানে তো কেউ আমার কথা বিশ্বাস করবে না, কারণ মা সবার সামনে একরকম আর আড়ালে আর একরকম। তুমি দাদাকে কথা বলো, এভাবে দিনের পর দিন জিনিসটা বেড়েই যাবে, তোমাকে এর প্রতিবাদ করতে হবে। কিন্তু তোমার দাদা তো আমার কথা বিশ্বাস করবে না, তোমার দাদার জায়গায় আমি হলে আমিও বিশ্বাস করতাম না। আরে বাবা, তুমি বলে দেখো না, বিশ্বাস না করলে আমি আছি তো। এরপর 3-4 দিন কেটে যায়। একদিন সাহস জুটিয়ে অনিন্দিতা তার স্বামীকে সব কথা বলে, যা শুনে তার স্বামী তাকে বিশ্বাস করা তো দূরের কথা, উল্টে বলে, তুমি কি বলছো তুমি জানো? কেন শুধু শুধু মায়ের নামে এসব মিথ্যে বলছো শুনি? আমার মা সাদা সরল বলে তুমি যা খুশি তাই বলবে? তুমি কি ভেবেছো আমি তোমার কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া করব? এটা কখনোই হতে পারে না। এভাবে মনোজ তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। অনিন্দিতা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। ঠিক তখনই দেবস্মিতা নিজের ফোনে রেকর্ডিং চালিয়ে দেয়। বাড়ির সবাই রেকর্ডিং দেখে একেবারে অবাক হয়ে যায়। আসলে এই 2-3 দিনে তাদের শাশুড়ি অনিন্দিতার সঙ্গে যে ব্যবহার করছিল, সেই সবকিছুই দেবস্মিতা ফোনে রেকর্ড করে রেখেছিল। সবাই এসব দেখে খুব রেগে যায়। তাহলে তুমি সত্যি কথাই বলছিলে? মা, তুমি কিভাবে এসব করতে পারো? তুই আমার অমতে গিয়ে বিয়ে করেছিলিস, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারিনি। এই মেয়েকে আমি অনেক জ্বালিয়েছি যাতে করে এ ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু এর মতো ঢ্যাটা মেয়ে তো আমি আর দ্বিতীয় দেখিনি। এই বাড়িটা ছেড়ে যায়নি কারণ ও আমাদের সকলকে ভালোবাসে। তুমি ওর সঙ্গে এরকম করেছো? আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। থাকো তুমি তোমার বাড়ি নিয়ে। চলো অনিন্দিতা, আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাব। এইবার ছেলের কথা শুনে মেঘা দেবী নিজের ভুল বুঝতে পারেন। তিনি ছেলে বৌমার কাছে হাত জড়ো করে ক্ষমা চান এবং অনেক কান্নাকাটি করেন। অনিন্দিতা তার শাশুড়িকে ক্ষমা করে দেয় এবং মনোজকে বলে যে কয়েকদিনের জন্য এ বাড়িতে থেকে যদি তার সুবিধে মনে না হয় তাহলে সে চলে যাবে। মনোজও রাজি হয়ে যায়। এতদিন পর মেঘা দেবী সত্যি কথাই বলেছিলেন, কারণ মেঘা দেবী একেবারে পাল্টে যান। এরপর থেকে 2 বৌমা তাদের স্বামী, শ্বশুর, শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। মনীষা তার বিধবা মা রীনা দেবী ও এক ভাই রাজু, 2 বোন তিতলি ও প্রীতিকে নিয়ে রায়চক নামক গ্রামে বাস করত। মনীষা খুবই চটপটে ও স্মার্ট প্রকৃতির মেয়ে ছিল এবং সে সাম্প্রতিক একটি ফুড মেকিং কোম্পানিতে জয়েন করেছিল, যার ফলে রীনা দেবীর সংসারে একটু হলেও সচ্ছলতা এসেছিল। যদিও কোম্পানিটি খুবই বড় ছিল,
কিন্তু তার পড়াশোনা অল্প হওয়ায় সে অল্প বেতনেই কাজ পেয়েছিল এবং মনীষার বেতন অল্প হওয়ায় কোনো ক্রমেই তাদের সংসার চলতো। এমনই একদিন মনীষা ও তার কলিগ বর্ষা অফিস থেকে বাড়ি ফিরছিল। এই মনীষা, ঈদ তো আর মাত্র 20 দিন বাকি, তা তুই ঈদে শপিং করবি না? মানে আমি আজই শপিং করতে যাব, চল না আমরা দুজনে মিলে ওই পাশের মলটাই যাই। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু তোর যেতে ইচ্ছে হয় তুই যা, কারণ আমি তো এখনো এই ব্যাপারে কিছুই ভাবিনি। আর যদিও এত বড় শপিং মল থেকে কাপড় কেনার সামর্থ্য আমার নেই। আরে ধুর, তুই যে কি বলিস না, এই শপিং মলটা খুবই কম টাকায় কেনাকাটা করা যায়, আর এখন তো অফার চলছে। ওই তো ওই দেখ, বাইরে থেকে 30% সেল দেখা যাচ্ছে। এখন চল না গিয়ে দেখি কি আছে। বর্ষা তখন এভাবেই অনুরোধ করে যাচ্ছিল, যেটা শুনে মনীষা প্রথম দিকে অস্বীকার করলেও শেষে 30% সেলের কথা শুনে তারও তখন যেতে ইচ্ছে হয়। এরপর সে মনে মনে ভাবে, হ্যাঁ একবার গেলেও হয়, ওখানে গেলে মনে হয় সত্যি সত্যি সস্তায় পাবো, আর কিনি আর নাই কিনি অন্তত দেখে তো আসতে পারবো। আচ্ছা ঠিক আছে চল তাহলে, কিন্তু তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ সে তুই চল তো আগে, এখন ঈদে শপিং করব, তাও আবার নাকি তাড়াতাড়ি। আমি তো পুরো মলটাই ঘুরবো, আর তুই আমার সঙ্গে থাকবি, বুঝেছিস? এভাবেই তারা দুজনে কথাবার্তা বলতে বলতে তখন শপিং মলের ভিতরে চলে যায় এবং তাদেরকে ভিতরে আসতে দেখে একটি সেলসম্যান তখন বলে, আরে আরে আসুন ম্যাডাম, তা আপনাদের এখন কি চাই বলুন। যদিও আমাদের শপিং মলে ঈদের জন্য বিশেষ অফার চলছে, প্রত্যেকটা কেনাকাটার উপরে রয়েছে বিশেষ ছাড়। এছাড়াও 10,000 টাকার উপরে কেনাকাটা করলে আপনি আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবেন। হ্যাঁ দাদা, সেই জন্যই তো এলাম। আর আপনি চিন্তা করবেন না, আমরা আজ আপনাদের কাছ থেকে 10,000 টাকার বেশি কেনাকাটা করব, তাই আপনি পুরস্কার রেডি রাখুন। হ্যাঁ ম্যাডাম ধন্যবাদ, আপনারা এখন চয়েস করুন। আর কিছু যদি সমস্যা হয় তাহলে আমায় ডাকবেন। সেলসম্যানটি এভাবে বললে বর্ষা তখন জামা কাপড় দেখতে শুরু করে। এরপর সে বলে, এই এই মনীষা দেখ, ড্রেসগুলো কত সুন্দর, আমার তো প্রত্যেকটা কিনে নিতে মন যাচ্ছে, তুই কি বলিস? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এগুলো তো এখন বেশ ভালোই লাগছে। এখন তুই কি নিবি তাড়াতাড়ি নে। যা বাবা, তুই এমন করে বলছিস যেন তুই কিছুই নিবি না। এই তোর এখন কি হয়েছে বলতো? তোর কি এই সস্তা শপিং করতে ভালো লাগছে না, নাকি এগুলো ডুপ্লিকেট বলে মনে হচ্ছে? আরে না রে বাবা, সেটা কথা নয়, আসলে এখানের প্রত্যেকটা জিনিসই সুন্দর। নে এবারে হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে চল আমরা আগে চটপট করে আমাদের পছন্দ মতো কাপড়গুলো বেছে নিই। এই বলে তারা দুজনে তাদের পছন্দ মতো বেশ কতকগুলো জামা বাছতে শুরু করে। মনীষাও তার ছোট ভাই বোনের জন্য এবং তার মায়ের জন্য জামা কাপড় বেছে নিতে থাকে। এরপর জামাগুলো নেওয়ার পর তারা যখন ক্যাশ কাউন্টারে তাদের বিল মেটাতে আসে, তখন কাউন্টারের লোকটি বর্ষাকে প্রথমে বলে, এই যে ম্যাডাম, আপনার বিল হয়েছে 11,000 টাকা, আর আপনি আমাদের কথা মতো পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় পুরস্কার। কথাটা শোনা মাত্রই বর্ষা খুবই খুশি হয়ে যায়। সে তার বিল মেটায় এবং পুরস্কারটি নিয়ে দেখতে থাকে তাতে কি আছে। এরপর মনীষা গেলে তখন কাউন্টারের লোকটি বলে, এই নিন ম্যাডাম, আপনার বিল হয়েছে 800 টাকা। কি 800 টাকা হবে কেন? আমি তো বাংলায় 400 টাকা লেখা দেখে নিলাম। আসলে ম্যাডাম ওটা বাংলা ছিল না, ওটা ইংরেজিতেই লেখা ছিল। এখন হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন। কাউন্টারে থাকা লোকটির কথা শুনে মনীষা একটু চিন্তায় পড়ে যায়, কারণ তার কাছে তখন খুব বেশি টাকা ছিল না। এরপর মনীষা তখন তার মানি পার্স চেক করে এবং দেখে তার কাছে সত্যি সত্যি অত টাকা নেই। আর এদিকে বর্ষারও সমস্ত টাকা কেনাকাটাই শেষ হয়ে গিয়েছিল, তাই সে বর্ষার কাছেও টাকা চাইতে পারছিল না। মনীষার দেরি হচ্ছে দেখে কাউন্টারম্যান বলে, কি হলো ম্যাডাম, একটু তাড়াতাড়ি করুন। আপনার মতো লাইনে এখন অনেক কাস্টমারই আছে যারা কাউন্টারে টাকা দেবে বলে দাঁড়িয়ে আছে। আসলে দাদা ব্যাপারটা কি হয়েছে, আমার কাছে এখন অত টাকা নেই, আমি কি বাকি টাকাটা পরে দিতে পারি? কি, আপনার কাছে টাকা নেই মানে? তাহলে এতক্ষণ ধরে ঘাটাঘাটি করে আমাদের সময় নষ্ট করলেন কেন? আর টাকা যখন নিয়েই আসেন না, তাহলে শপিং মলে ঢুকলেন কেন? যত সব কোথা থেকে চলে আসে। যান যান, আর সময় নষ্ট করবেন না। এভাবে অপমান করে মলের লোকগুলো মনীষাকে মল থেকে তাড়িয়ে দেয়, যেটার জন্য মনীষা খুবই কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। তখন তার মা বলে,
কি হলো মা, আজ তোর মন এত খারাপ কেন? আর তোর চোখেও তো জল দেখছি। কি ব্যাপার, অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? না মা, অফিসে কিছুই হয়নি। আর যারা গরিব তাদের মন সবসময় খারাপ থাকে। আজ টাকা নেই বলে ওই বড় শপিং মলের লোকগুলো আমাকে যাচ্ছে তাই করে দূর দূর করলো। গরিবদের সাথে এরকমই হয় বলো, পদে পদে অপমানিত হতে হয়। আরে কি হয়েছে বলবি তো। আর বড় শপিং মলে তুই কি করতে গিয়েছিলিস? মা, আজ আমি এক অফিসের কলিগের সঙ্গে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলাম। কেনাকাটার পর দেখি বিল মেটানোর মতো অত টাকা আমার কাছে নেই। সেটা বলার পর লোকগুলো আমাকে অনেক অপমান করে, ও সেখান থেকে তাড়িয়ে দেয়। চুপ করে যা মা, আর কাঁদিস না। একদিন না একদিন আমাদের দিন ঠিকই ফিরবে। উপরওয়ালা আমাদের দিকে ঠিক তাকাবেন, তুই দেখে নিস। আর তখন আমরা বড় দোকানের ভালো জামা কাপড়ও পরবো। রীনা দেবী যখন এভাবেই বোঝাচ্ছিলেন, ঠিক তখনই পাশের বাড়ির রেখা দেবী ও তার ছেলে বিট্টু তাদের কেনাকাটা করা নতুন জামা কাপড় দেখাতে আসে। দেখো দেখো মনীষা, আমরা আজ কত কি কিনলাম। আমার এই শাড়িটা 4,000 টাকা দাম, কিন্তু তোমার কাকা জোর করে এটা কিনে দিল জানো। এটা কেমন হয়েছে গো? সুন্দর হয়েছে বলো? হ্যাঁ কাকিমা, খুবই সুন্দর হয়েছে। এই দেখ রাজু, আমার একটা নতুন জামা আর নতুন জুতো জোড়া দুটো খুবই সুন্দর হয়েছে, তাই না? আর বাবা আমাকে কালকে নিয়ে যাবে বলেছে, আরো দুটো কিনে দেবে। এখন কি মজা, আমার অনেক মজা হবে। বিট্টু এভাবে বললে রাজু মনে খুবই কষ্ট পায়। এরপর এভাবে বলে তারা ওখান থেকে চলে যায় এবং এইসব দেখে মনীষার ছোট ভাই রাজু কাঁদতে কাঁদতে তার দিদিকে বলে, দিদি, এবারে কি আমরা ঈদে জামা কাপড় কিনবো না? আমারও এখন বিট্টুর মতো সুন্দর দেখতে জামা আর জুতো চাই। হ্যাঁ রে ভাই, আমি দেখছি কি করে কি হয়। তবে আমি তোর জন্য একটা জামা আর এক জোড়া জুতো অবশ্যই কিনে আনবো, আর তিতলি আর প্রীতির জন্যও কিনে আনবো। সত্যি দিদি, তুমি ঠিক বলছো। আমরাও নতুন জামা পরে বিট্টুকে দেখাতে যাব। কি মজা। মনীষা এভাবে বললে তার ভাই বোনেরা খুবই খুশি হয়ে যায়। এরপর মনীষা মনে মনে ভাবতে থাকে, আমি তো রাজু, তিতলি, প্রীতিকে এইসব কথা বলে চুপ করিয়ে দিলাম, কিন্তু আমি অত টাকা কোথায় পাবো? একে এই কটা টাকাতে সংসার চালাতে হিমশিম খেয়ে যায়, তার উপরে জামা কাপড় বা কিভাবেই কিনবো। মনীষা চুপ করে মনে মনে এসবই ভাবছিল। তখন তার মা রীনা দেবী একটু হলেও মনীষার মনের কথা বুঝতে পারে। তখন, মারে তুই চিন্তা করিস না, দেখবি উপরওয়ালা একটা না একটা ঠিক ব্যবস্থা করে দেবেন। আর এই ঈদের খুশির দিনে সবার মন ভরিয়ে দেবেন। আমাদের মতো গরিবদের কথা উপরওয়ালা ভাবেন না। ভাবলে আমাদের এত কষ্ট থাকতোই না। আমি জানি কিছু হবে না, শেষে আমার ছোট ছোট ভাই বোনগুলোর মন ভেঙে যাবে। এভাবেই সেদিনটা কেটে যায়। এরপর মনীষা পরের দিন অফিসে যায়। অফিসে যাওয়ার পর শোনে যে তাদের অফিসে নতুন বস এসেছে, আর উনি খুবই কড়া প্রকৃতির। এভাবে তারা যখন কথা বলাবলি করছিল, ঠিক তখনই সেখানে তাদের অফিসের বস এসে উপস্থিত হয় এবং বলে, এই যে এখানে কি হচ্ছে শুনি? তোমরা সব এক জায়গায় জড়ো হয়ে কি কথা বলা বলি করছো? যে যার কাজে যাও। আর হ্যাঁ শোনো, কাজে ফাঁকি মারা আমি একেবারে পছন্দ করি না। আর তোমাদের যদি এরকম কাজ করতে অসুবিধা হয় তাহলে তোমরা কাজ ছেড়ে দিতে পারো, বুঝেছো? না না স্যার, আসলে আমরা সবাই আপনার কথাই বলছিলাম যে আপনি কাজ কত পছন্দ করেন, আর কিছু নয়। হ্যাঁ সে যাই হোক, এবার থেকে আমাদের ওভারটাইমও করতে হতে পারে, কারণ 3 দিনের মধ্যেই প্রজেক্টটা আমাদের শেষ করতে হবে, বুঝেছো? এখন যাও, যে যার কাজে যাও, আর সময় নষ্ট করো না। বস এভাবে বললে তারা সবাই যে যার কাজে চলে যায় এবং পরপর কয়েকদিন তাদেরকে ওভারটাইমও করতে হয়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন মনীষা তার মাকে বলে, মা, এই মাসের মাইনে পাওয়ার পর তুমি কিছু টাকা আলাদা করে সরিয়ে রাখবে। আমিও দেখছি কিছু টাকা যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে আমরা ওদের জন্য জামা কাপড়গুলো কিনতে পারবো। এভাবে দিনের পর দিন তারা খুব কষ্ট করে কিছু টাকা সঞ্চয় করে। কিন্তু হঠাৎই একদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর রীনা দেবী সেই বৃষ্টিতে ভিজে কাজ করায় তার খুব ঠান্ডা লেগে যায়, যার ফলে তার জ্বর আসে। বাধ্য হয়ে তাদেরকে সেই জমানো টাকা দিয়ে ডাক্তার দেখাতে হয়। এরপর ডাক্তারবাবু এসে বলেন, এ বাবা, এর তো ভীষণ ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গিয়েছে। একে এখন বেশ কয়েকদিনই ওষুধ খেতে হবে, আর খুব সাবধানেও থাকতে হবে, বুঝলেন? এখন বেশি গাফিলতি করলে খুবই ক্ষতি হয়ে যাবে। কিন্তু ডাক্তার বাবু, এতগুলো ওষুধ, এ তো খুব দাম হবে। এত ওষুধ কিভাবে কিনবো?
দেখুন, আপনি নিজে বৃষ্টির জলে ভিজে অসুখ তৈরি করেছেন, তা আপনাকে তো ওষুধ খেতেই হবে, তা না হলে রোগ সারবে কিভাবে? এভাবে বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। এরপর মনীষা তার মাকে বলে, মা, তুমি টাকার কথা ভেবো না, যে টাকাগুলো আমরা জমিয়েছি তা দিয়েই তোমার ওষুধ কেনা হবে। কিন্তু মা, ওই টাকাগুলো তো তোর ছোট ছোট ভাই বোনদের জামা কাপড় কেনার জন্য জমিয়ে রেখেছিলিস। এভাবে আমি কি করে সেগুলো খরচ করতে বলি বলতো? মা, আগে তুমি ওষুধগুলো খেয়ে সুস্থ হও, তারপর ওইসব নিয়ে ভাবা যাবে। এরপর এমনই একদিন রাজু সকালে বলে, দিদি, ঈদ তো আর 1 সপ্তাহ বাকি, তুমি কবে আমাদের জামা কাপড় কিনে আনবে? আমার বন্ধুদের সকলেরই তো জামা কাপড় কেনা হয়ে গিয়েছে। হ্যাঁ ভাই, আমি দেখছি এখনো তো 1 সপ্তাহ বাকি আছে, আমি 2-1 দিনের মধ্যেই জামা কাপড় কিনে আনবো। এরপর মনীষা খুবই চিন্তায় পড়ে যায় এবং অফিসে যায়। তখন সে মনমরা হয়ে কাজ করতে থাকে। ঠিক তখনই বিকাশ বলে একটি কলিগ বলে, এই তোরা সব শুনছিস? আজ একটা খুশির খবর আছে। আমাদের নতুন বস আমাদের জন্য ঈদের বোনাসের ব্যবস্থা করেছেন, তাই আজকে সকলেই বাড়ি যাওয়ার আগে স্যারের রুমে দেখা করে যাস। উনি আমাকে এভাবেই বলে দিলেন, তাই আমি তোদেরকে এসে খুশির খবরটা জানালাম। এ কথা শোনার পরে সবাই খুব খুশি হয়ে যায় ও তারা যে যার বোনাস নিতে বসের রুমে যায়। এরপর মনীষাও বসের রুমে যায়। তখন, আরে মনীষা, এসো এসো, তোমার পরিশ্রম দেখে আমি খুবই খুশি হয়েছি। তুমি এভাবেই মন দিয়ে কাজ করো, আর তুমি চিন্তা করো না, আমি পরের মাসে তোমার বেতন ডবল করে দেব। আর এই নাও বোনাসের 8,000 টাকা, আর তুমি যা পরিশ্রম করেছো ওভার টাইম বাবদ 4,000 টাকা বেশি, সব মিলিয়ে তোমার 15,000 টাকা। তাহলে এখন গুনে দেখে নাও। আর হ্যাঁ, ঈদে 2-3 দিন ছুটিও থাকতে পারে, তাহলে তোমরা সকলেই ভালো করে ঈদ কাটিও, আর সকলকেই আমার তরফ থেকে ঈদ মোবারক। এ কথা শুনে মনীষা খুবই খুশি হয়ে যায় ও তার চোখে জল চলে আসে। সে বাড়িতে গিয়ে তার মাকে সব কথা বলে এবং তারা সবাই মিলে সেই সন্ধ্যাবেলায় দোকানে যায় ও ঈদের শপিং করে। সে তার ছোট ভাই বোনদের জামা জুতো ও মাকে শাড়ি কিনে দেয় এবং নিজেও একটা জামা কিনে বাড়ি ফিরে আসে। তখন, দিদি, আমার জুতো খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি, তুমি খুব ভালো দিদি। আমারও দিদি খুব সুন্দর হয়েছে। ছোট ছোট ভাই বোনদের মুখে এরকম আনন্দ দেখে মনীষাও খুব খুশি হয়ে যায়। এরপর তারা খুবই আনন্দের সঙ্গে সে বছর ঈদ কাটায়। এভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে বসবাস করতে থাকে।